ঠিক আছে, শুরু হয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিউডিমার্সের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। তোমরা এখন পরীক্ষার পুরো শেষ পর্যায়ের ভিতরে আসো। কিছুদিন পরেই তোমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির যেই কার্যক্রম আছে বা যেই হইতেছে গিয়ে কোচিং সেন্টারে ভর্তি বা পড়াশোনা, এটা তোমরা গিয়ে শুরু করবা। তো প্রত্যেক বছরই আমরা দেখতে পাই যে স্টুডেন্টরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় কোন বিষয় থেকে শুরু করবে এবং কোন কোন বিষয়গুলো হইতেছে গিয়ে পড়বে তারা অনেক সময় তা জানে না। আমাদের ডিউডিমার্সের যে হেল্পলাইন আছে সেই হেল্পলাইনে বা আমাদের ডিউডিমার্সের ফেসবুক পেজে অহরহ মেসেজ আসে যে স্যার কোথা থেকে আমরা পড়াশোনাটা শুরু করব। কারণ কি, এই যে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা হলো তোমার 12 বছরের যে পড়াশোনা আছে সেই পড়াশোনার একটি সামগ্রিক রূপ। তো এই যে বাংলা যে বিষয়টা আছে সেই বিষয়টা তোমরা কোথা থেকে শুরু করবা এবং কিভাবে হইতেছে গিয়ে পড়াশোনা করবা, এই সম্পর্কিত আজকের এই ক্লাসে আমি আলামিন মুহিত, সাবেক শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি তোমাদের সাথে। তোমরা যারা আমাদের এই আজকের বাংলা বেসিক বিল্ড আপ ক্লাসটি করছো তাদের কাছে অনুরোধ থাকবে ক্লাসটি একটু শেয়ার করে দাও এবং বন্ধু বান্ধবদের মেনশন করে দাও। আমরা প্রথমে গিয়ে যেই জিনিসটা দেখব সেটা হলো আমাদের এই যে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাংলায় সাধারণত কিভাবে প্রশ্ন আসে বা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। তুমি যখন বাংলা হইতেছে গিয়ে পড়বা তখন দেখবা যে তোমাদের এখানে দুই রকমের সিলেবাস আছে। একটা হইলো এমসিকিউ সিলেবাস, আরেকটা হইলো সিকিউ সিলেবাস। অর্থাৎ এমসিকিউর মাধ্যমে তোমার কি করতে হবে, পাস করতে হবে, এবং সিকিউর মাধ্যমে তোমাদের পাস করতে হবে। প্রত্যেকটা বিষয়ে পাশের হার আলাদা আলাদা, এমসিকিউ আলাদা পাস, সিকিউ কি আলাদা পাস। আমাদের এই এমসিকিউ এবং সিকিউতেই দুইটি কমন যে জিনিস আছে, একটা হইলো ব্যাকরণ আর একটা হইলো গিয়ে সাহিত্য। এই দুইটা জায়গা থেকে কি করে আমাদের সিকিউ থেকে প্রশ্ন আসে। আর এই যে এমসিকিউতে প্রশ্ন আসে আর সিকিউতে প্রশ্ন আসে কোন বিষয়গুলা। সিকিউতে প্রশ্ন আসে গিয়ে আমাদের যে বাংলা ব্যাকরণের যে নির্মিতি যে অংশটা আছে, বাংলা ব্যাকরণের কোন অংশটা, নির্মিতি যে অংশটা আছে, এই অংশ থেকে বেশি প্রশ্ন হইতেছে গিয়ে আসে। কিরকম সেটা, আমাদের এই বাংলা প্রশ্নটা গিয়ে আসে এরকম, সেটা শব্দ শুদ্ধি থাকতে পারে, সেটা বাক্য শুদ্ধি গিয়ে থাকতে পারে, সেটা ট্রান্সলেশন থাকতে পারে, অনেক সময় সারাংশ সারমর্ম থাকে, অনেক সময় ভাব সম্প্রসারণ গিয়ে থাকে। আবার কিছু কিছু সময় কমার্সের যারা স্টুডেন্ট আছে বা ব্যবসা শিক্ষার যারা স্টুডেন্ট আছে তাদের জন্য থাকে কি বাংলা অনুবাদ। তো এই যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়েই আমাদের আজকের গিয়ে ক্লাস। বাংলা ব্যাকরণের ভিতরে গিয়ে তুমি দেখো, বাংলা ব্যাকরণের আমাদের যেই নবম দশম শ্রেণীর যে বইটা আছে, নবম দশম শ্রেণীর ব্যাকরণ যে বইটা আছে সেই ব্যাকরণ বই থেকে আমাদের কি করে, আমাদের গিয়ে সবচেয়ে বেশি প্রশ্নটা হইতেছে গিয়ে আসে। অর্থাৎ নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ের প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত যে আছে তোমার কি থাকতে হবে, একটা সম্পূর্ণ ধারণা থাকতে হবে। আর তুমি যখন সাহিত্য নিয়ে হইতেছে গিয়ে পড়াশোনা করবা, তুমি যেই সিলেবাসে তুমি পরীক্ষা দিছো, সিলেবাস যেই সিলেবাসে তুমি পরীক্ষা দিছো, অর্থাৎ 6টা গদ্য, 6টা পদ্য এবং কি তোমার নাটক উপন্যাস, এই বিষয়টা নিয়ে হইতেছে গিয়ে ভাই এসিটা একটু বাড়াই কমাই দেন, মানে ঘাম তো গিয়ে এই বিষয়গুলো নিয়ে তোমরা কি করবা, তোমরা গিয়ে পড়বা। অর্থাৎ 6টা গদ্য পড়বা, 6টা গিয়ে পদ্য পড়বা, নাটক পড়বা, আর কি পড়বা, আর গিয়ে উপন্যাস হইতেছে গিয়ে পড়বা। এখন তোমরা যখন এই বিষয়গুলো নিয়ে যখন পড়াশোনাটা করবা তখন দেখবা যে অনেক বিষয়গুলো আছে যেগুলা তোমাদের বইয়ের ভিতরে হয়তোবা নাই, অথবা এই যে বিষয়গুলো সেটা তোমার অনেক আগে পড়ার হইতেছে গিয়ে কথা ছিল কিন্তু তুমি ভুলে গেছো, বা পড়তে তুমি কি করছো যে গিয়ে একটু ঢিলামি হইতেছে গিয়ে করছো। সেই বিষয়গুলো নিয়ে আমরা গিয়ে ক্লাসটা নিচ্ছি। তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও এবং বন্ধু বান্ধব যারাই আছে সে বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দাও, কারণ যেহেতু ক্লাসটা সকলের জন্য একটি তথ্যবহুল এবং ইনফরমেটিভ ক্লাস, আমার মনে হয় সকলেরই করা হইতেছে উচিত। তোমরা একটু বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দাও এবং ক্লাসটা একটু শেয়ার করে দাও। অনেকে আমাদের ক্লাসে উপস্থিত আছে। আচ্ছা, স্বপ্ন আমার, তারপরে কি ইতি কথা, জায়ান, অনেকেই হইতেছে আমাদের এখানে আছে।
তো দেখো আমরা এই বিষয় নিয়ে আমরা কতগুলো পড়াশোনার গিয়ে চেষ্টা করি। তোমরা গিয়ে কি দেখো তো, আমাদের এই যে ব্যাকরণ যে শব্দটা আছে সেই শব্দটা আগে আমরা একটু বিশ্লেষণ করি। ব্যাকরণ শব্দটা বিশ্লেষণ করার পরেই আমরা চলে যাব ব্যাকরণের বেসিক যে বিষয়গুলো আছে। দেখো ব্যাকরণকে আমরা যদি ভাঙি তাহলে আমরা কি পাই, বি যুক্ত আ যুক্ত গিয়ে কি ক্রি যুক্ত হইতেছে গিয়ে কি অন সমান সমান কি ব্যাকরণ। তাহলে ব্যাকরণ আমরা সংক্ষিপ্ত যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাই, বি যুক্ত আ যুক্ত ক্রি যুক্ত কি অন। এখন তুমি এটার ভিতরে খেলাটা দেখো, ব্যাকরণ যে শব্দটা আছে তোমাকে যদি প্রশ্ন করা হয় এই যে ব্যাকরণ শব্দটি কোন নিয়মে সাধিত, সকলে একটু কমেন্ট করো তো, ব্যাকরণ শব্দটি কোন নিয়মে সাধিত। অর্থাৎ ব্যাকরণ শব্দটি কি সন্ধির নিয়মে সাধিত, ব্যাকরণ শব্দটি কি উপসর্গের নিয়মে সাধিত, ব্যাকরণ শব্দটি কি সমাসবদ্ধ নিয়মে সাধিত, নাকি এই ব্যাকরণ শব্দটি প্রত্যয়ের নিয়মে সাধিত। সকলে একটু কমেন্ট করে জানাও তো প্লিজ। আমাদের এই যে ব্যাকরণ আছে সে ব্যাকরণ শব্দটি কোন নিয়মে সাধিত। এরকম অনেক কি থাকে তোমার মূল ধারার যে প্রশ্নগুলো আছে। তোমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রকার পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুমি যখন প্রশ্নগুলো সলভ করবা তখন দেখবা যে এই সকল প্রশ্নগুলো আছে। তুমি একটু দেখো, যখন তোমাকে প্রশ্ন করা হবে ব্যাকরণ শব্দটি কোন নিয়মে সাধিত, তখন দেখো তোমার উত্তরটা কি হবে। মনে রাখবা এই যে ব্যাকরণ যে শব্দটা আছে সে ব্যাকরণ শব্দটি দুইটি নিয়মে সাধিত। বিপুল ভোটে কয়টি নিয়মে সাধিত, সকলে একটু কমেন্ট করো তো। ব্যাকরণ শব্দটি তাইলে হইতেছে গিয়ে কি কয়টি নিয়মে সাধিত, আমরা দেখব ব্যাকরণ যে শব্দটা আছে। ওয়ালাইকুম আসসালাম, সকলে একটু কমেন্ট করেন। অভিমানী রাজকন্যা প্রত্যয়। আচ্ছা, তাহলে ব্যাকরণ শব্দটি কয়টি নিয়মে সাধিত, দুইটি নিয়মে হইতেছে গিয়ে কি সাধিত। এবার একটু দেখেন, এই যে বলা আছে বিযুক্ত আ, সেই বিযুক্ত আ থেকে আমরা কি পাই, ব্যা হইতেছে গিয়ে কি পাই। এই যে ব্যা যে আছে এই ব্যটা কোন নিয়মে সাধিত হইছে, এটা হইতেছে সন্ধির নিয়মে সাধিত। কিসের নিয়মে সাধিত, সন্ধির গিয়ে কি নিয়মে সাধিত। আবার এই যে হইতেছে গিয়ে কি ক্রিযুক্ত অন, সেই ক্রিযুক্ত অনটা হইতেছে প্রত্যয়ের নিয়মে সাধিত। কিসের নিয়মে সাধিত, প্রত্যয়ের নিয়মে হইতেছে গিয়ে কি সাধিত। তাহলে দেখেন ব্যাকরণ যে শব্দটা আছে সে ব্যাকরণ শব্দটা কয়টি নিয়মে সাধিত বাচ্চারা, তাহলে ব্যাকরণ শব্দটা দুইটি নিয়মে সাধিত। একটা কি, একটা হলো সন্ধির নিয়মে সাধিত, আরেকটা কি, আরেকটা হচ্ছে প্রত্যয়ের নিয়মে সাধিত। বুঝাইতে পারছি? সকলে কি বুঝতে পারছেন? সকলে 100% কি বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানান এবং বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দেন। আমাদের এই ক্লাসে আপনারা কি করবেন, আপনারা গিয়ে কি সর্বোচ্চ আপনার পড়াশোনার নিশ্চয়তা পাবেন। আমাদের কমেন্ট বক্সে একটা হইতেছে গিয়ে কি লিংক দেয়া আছে, সেই লিংকে আমাদের যে ফ্রি কোর্সের যে গ্রুপগুলো আছে যেখানে আমরা আপনাদের জন্য অ্যাডমিশনের ফ্রি ক্লাসগুলো নিব, সেই ক্লাসে একটা গ্রুপের লিংক দেয়া আছে, সেখানে একটু সকলে জয়েন করে নেবেন। তাহলে আমরা কি দেখলাম, ব্যাকরণ শব্দটি দুইটি নিয়মে সাধিত। এবার এই যে ব্যাকরণ যে শব্দটা আছে, ব্যাকরণ এই যে শব্দটা আছে এই শব্দটার ভিতরে আচ্ছা বলেন তো সর্বপ্রথম বাংলা ব্যাকরণ কে রচনা করে বাচ্চারা, সর্বপ্রথম বাংলা ব্যাকরণ কে রচনা করে, সকলে একটু কমেন্ট করে জানান তো। সর্বপ্রথম বাংলা ব্যাকরণ কে রচনা করে? সিমি আছে আমাদের সাথে, সব্বাস মাহবুবা আক্তার সিমি। হ্যাঁ, তাহলে সকলে একটু কমেন্ট করে জানান সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করে কি। একটু দেখবেন আমাদের যদি প্রশ্ন আছে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ, সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। এবার একটু দেখেন সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কি একজন পর্তুগিজ আপনার পাদ্রী, একজন কি পর্তুগিজ পাদ্রী। এখন তাহলে বলেন তো এই পর্তুগিজ পাদ্রী কেন বাংলা ব্যাকরণ রচনা করছে? আমরা সকলে হইতেছে গিয়ে কি জানি 1494 সালে একজন পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা সর্বপ্রথম আমাদের এই ভারতীয় উপমহাদেশে আগমন করেন। তাহলে যেহেতু ভারতীয় উপমহাদেশে আমাদের এই পর্তুগিজরা সর্বপ্রথম আসছে,
তারা আমাদের সাথে বিজনেস করার জন্য তারা কি করছে, বাংলা ভাষা শিখছে। বাংলা ভাষা শিখার ফলে তারা কি বাংলা ভাষার কতগুলো নিয়ম বের করছে, যে বাংলা ভাষা কিভাবে 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 চলে। তাই সর্বপ্রথম বাংলা ব্যাকরণ কিন্তু বাংলাদেশের বা ভারতের কোনো কেউ আবিষ্কার করেনি। সর্বপ্রথম বাংলা ব্যাকরণ কে রচনা করছে, একজন পর্তুগিজ না পাদ্রি। আবার তার নাম কি ছিল, তার নাম হচ্ছে ম্যানুয়েল দা আসুপসাও। তারপর হচ্ছে গিয়ে কি সাও, তার নাম কি, তার নাম হচ্ছে ম্যানুয়েল দা আসুপসাও। এই যে সর্বপ্রথম বাংলা ব্যাকরণটা রচনা করছে, একটু লেখেন সকলে। লে সমান সমান 1734 সাল সমান সমান পর্তুগিজ। তারপর লেখেন প্র সমান সমান 1743 সমান সমান হইতেছে গিয়ে কি রোমান। কি মান, রোমান। এবারটা দেখেন, লে মানে কি, লে মানে হইতেছে গিয়ে কি লেখা হয়েছে। তাহলে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ লিখেছেন কে, ম্যানুয়েল দা আসুমসাও। এই ম্যানুয়েল দা আসুমসাও আপনার হচ্ছে গিয়ে কি ছিল, ম্যানুয়েল দা আসুমসাও ছিল একজন পর্তুগিজ পাদ্রি। তাহলে সে লেখছেও কোন ভাষায়, পর্তুগিজ হচ্ছে গিয়ে কি ভাষায়। কত সালে লেখছে, 1734 সালে। বুঝতে পারছেন? এবার দেখেন প্র মানে কি, প্র মানে হইতেছে গিয়ে কি প্রকাশিত। প্র মানে কি, প্র মানে হইতেছে প্রকাশিত। তাহলে একটু দেখেন, তাহলে এইটা আমাদের এই বাংলা ব্যাকরণটা পর্তুগিজ ভাষায় লেখার ফলেও এইটা প্রকাশিত হয়েছিল কোন ভাষায়, রোমান ভাষায় হইতেছে প্রকাশিত হয়েছিল। কত সালে প্রকাশিত হয়েছিল, 34 উল্টায় দেন, তাহলে কত হবে, 43। বুঝতে পারছি? তাহলে আমরা জিনিসটা কি বুঝলাম, জিনিসটা হচ্ছে গিয়ে কি বুঝলাম, যে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করছে কে, সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করছে ম্যানুয়েল দা আসুমসাও। যদি প্রশ্ন আসে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ লেখা হয় কোন ভাষায়, তাহলে সেটা উত্তর হবে কি পর্তুগিজ ভাষায়। যদি বলে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কোন ভাষায়, তাহলে সেটা উত্তর হবে কি রোমান ভাষায়। বুঝতে পারছি সকলকে? এবার একটু দেখেন, তাহলে আমরা এইটা হইতেছি গিয়ে কি দেখলাম। তারপর যদি প্রশ্ন আসে যে সর্বপ্রথম ইংরেজিতে বাংলা ব্যাকরণ রচনা, ইংরেজিতে বাংলা ব্যাকরণ রচনা। এবার একটু দেখেন, তাহলে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা যেহেতু পর্তুগিজ ভাষায়, এখন ইংরেজরা তো কোনোভাবেই আপনার হইতেছে গিয়ে কি করে না, কোনোভাবে হইতেছে গিয়ে কি পিছায় থাকে না। যেমন আমরা দেখবো যে স্পুটনিক 1 নামে 1961 সালে সর্বপ্রথম হচ্ছে গিয়ে কি আপনার কি করছিল, সর্বপ্রথম আপনার রাশিয়া বা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন সবার আগে কি করছিল, আপনার মহাকাশে তারা চাঁদে হচ্ছে উপগ্রহ পাঠাইছিল না কি যেন। তো তারপরে কি করতে দেখলাম 1969 সালে আমার কি করছে ইংরেজরা, সেটা আবার হইতেছে গিয়ে কি আমেরিকা পাঠাইছে 1969 সালে, সে নীল আর্মস্ট্রং এর হচ্ছে গিয়ে কি মাধ্যমে। তো এই বেটারাও কি করছে, ইংরেজিতে বাংলা ব্যাকরণ রচনা করছে। তাহলে ইংরেজিতে বাংলা ব্যাকরণ রচনা করে কে, ইংরেজিতে বাংলা ব্যাকরণ রচনা করে নেথিয়েল ব্রাসি হ্যালহেট। যদি প্রশ্ন আসে সর্বপ্রথম ইংরেজিতে বাংলা ব্যাকরণ রচনা করে কে, তাহলে সেটা কি হবে, নেথিয়েল ব্রাসি হ্যালহেট। এই নেথিয়েল ব্রাসি হ্যালহেট কে অনেক সময় দেখবা যে বলা হয় এন.বি. হ্যালহেট। ঠিক একই রকম ভাবে একটু দেখো তো, যাহা নেথিয়েল তাহার সংক্ষিপ্ত রূপ কি এন, ব্রাসির সংক্ষিপ্ত রূপ কি বি, তাহলে সেটা কি হ্যালহেট। তাহলে যাহা হচ্ছে গিয়ে কি নেথিয়েল ব্রাসি হ্যালহেট, তাহাই হচ্ছে গিয়ে কি এন.বি. হ্যালহেট। সেটা সে কত সালে বাংলা ব্যাকরণ রচনা করছে, 1778 সালে। তাহলে সে কত সালে বাংলা ব্যাকরণ রচনা করছে, 1778 সালে। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে সর্বপ্রথম ইংরেজিতে বাংলা ব্যাকরণ রচনা করে কইতেছে গিয়ে কি কে, তাহলে সেটা কি হবে, নেথিয়েল ব্রাসি হ্যালহেট। বুঝতে পারছি? এবার একটু দেখো তো, যদি তারপরে প্রশ্ন করে সর্বপ্রথম বাঙালিদের মধ্যে বাংলা ব্যাকরণ রচনা, বাঙালিদের মধ্যে বাংলা ব্যাকরণ রচনা। এবার একটু দেখো সর্বপ্রথম বাঙালিদের মধ্যে, তাহলে বাংলা ব্যাকরণ রচনা করছে কে, জায়ান, সাব্বাস।
তারপর হচ্ছে গিয়ে কি জারির মেধা, সাব্বাস। তোমরা একটু ক্লাসটাকে শেয়ার করে দেওয়া যায়? যদি ক্লাসটা ভালো লেগে থাকে বা ক্লাসটা যদি ইনফরমেটিভ মনে হয়, যে আমি যেই সময়টা শুক্রবারে এই সময়টা যে আমি ব্যয় করছি, এই ব্যয়টা আমার হচ্ছে গিয়ে কি ভালো কাজে ব্যয় হইতেছে, তাহলে তোমরা একটু কি করো, ক্লাসটা একটু বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। সাব্বাস। রাজা রামমোহন রায় 1826 না 1829। হ্যাঁ, একটু দেখো। তাহলে সর্বপ্রথম বাঙালিদের মধ্যে বাংলা ব্যাকরণ রচনা করে কে? রাজা রামমোহন রায়। রাজা কি মোহন রায়? রাজা হইতেছে গিয়ে কি রামমোহন রায়। বুঝতে পারছি? তাহলে বাচ্চারা আমি একটু প্রশ্ন করি, যদি প্রশ্ন আসে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করে কে, তাহলে যদি প্রশ্ন করি এটা, তাহলে উত্তরটা কি হবে? সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করা হয় কি ম্যানুয়েল দা আসুমসাও, একজন পর্তুগিজ পাদ্রী। যদি প্রশ্ন করা হয় সর্বপ্রথম ইংরেজিতে বাংলা ব্যাকরণ রচনা করে কে, এ গ্রামার অফ দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই বইয়ের লেখক কে, তাহলে সেটা কি হবে? নেথিয়েল ব্রাসি হেলহেড। তাহলে মনে রাখবা, যাহা নেথিয়েল ব্রাসি হেলহেড তাহাই কিন্তু কি এনবি হেলহেড। তাহলে যদি প্রশ্ন করা হয় সর্বপ্রথম বাঙালিদের মধ্যে বাংলা ব্যাকরণ রচনা করে কে, তাহলে উত্তর হবে কি রাজা রামমোহন রায়। আর রাজা রামমোহন রায় কি 1933 হচ্ছে গিয়ে কি সালে। আচ্ছা, একজন লিখছে, ভাইয়া আমার কোনো ফ্রেন্ড নাই, তাই কার কাছে শেয়ার করবো? বুঝলাম না। ডিউডিমাসের যে ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 4.0 আছে, সেখানে ভর্তি হলে কিন্তু অবশ্যই তুমি তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং কি তোমার ফ্রেন্ড সার্কেল মানে পেয়ে যাওয়া, বুঝতে পারছো? ডিউডিমাসে আমরা দেখি গত বছরও হচ্ছে গিয়ে কি ডিউডিমাসের আমাদের যে পড়ানোর যে গ্রুপ আছে, সেই গ্রুপে মানে প্রেম প্রীতিও হইতেছে গিয়ে কি ঢুকে গেছিল, বুঝতে পারছো? মানে ছেলে পেলে মানে কুচিং করতে আইছে, কিন্তু এক একজনের শীত লেনদেন করতে করতে কোন সময় ক্লাস আছে এটা জানার জন্য নখ দিতে দিতে তাদের মনে মনে করে যে হ্যালো পাম্পিং পাম্পিং হালি পানি, বুঝতে পারছো? এই আকামো হয়। তো ডিউডিমাসের যেই ঢাবি স্বপ্ন ব্যাচ 4.0 আছে, সেখানে ভর্তি হয়ে যাও, তোমাদের জন্য অনেক কিছু অপেক্ষা করতেছে, বুঝতে পারছো? এবার হইতেছে গিয়ে কি দেখো, আমরা যদি আরেকটু গভীরে হইতেছে গিয়ে কি পড়াশোনা করি। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমাদের অক্ষর তোমরা কি চিনো? অক্ষর কাকে বলে? অক্ষর হইতেছে গিয়ে কি কাকে বলে? বা কোনো একটি শব্দ থেকে বর্ণ বা অক্ষর কিভাবে নির্ণয় করা যায় সেটা কি তোমরা জানো? বা সেটা কি তোমরা হচ্ছে গিয়ে কি পারো? অক্ষর কিভাবে হইতেছে গিয়ে কি নির্ণয় করা যায়? সকলে একটু কমেন্ট করে জানাও তো। সকলে একটু কমেন্ট করে জানাও যে তোমরা হইতেছে গিয়ে কি অক্ষর সম্পর্কে কি ধারণা আছে, যে কোনটা বর্ণ, কোনটা হইতেছে গিয়ে কি অক্ষর, কোনটা ধ্বনি, এই সকল বিষয় কি তোমরা জানো? আচ্ছা, তোমরা এবার হইতেছে গিয়ে কি একটু দেখো, তোমাদের যে আরেকটা বেসিক যে বিষয় আছে, তোমরা দেখবা যে অনেক সময় তোমাকে প্রশ্ন করে যে একটা শব্দ দিয়ে দেয়, বলে এই শব্দে কতগুলো অক্ষর আছে তা তুমি খুঁজে বের করো। এই শব্দের ভিতরে কি আছে, কতগুলো অক্ষর আছে তা তুমি হচ্ছে গিয়ে কি বের করো। একটু দেখো, বলছে হইতেছে গিয়ে কি অক্ষর। একটু মনে রেখো যে কোন শব্দে যতগুলো স্বরধ্বনি আছে, ততগুলো অক্ষর আছে, তাহলে আমাদের বিষয়টা কি বলছে? বিষয়টা বলছে যে কোন শব্দের ভিতরে যতগুলো স্বরধ্বনি আছে ততগুলো কি আছে, অক্ষর আছে। অর্থাৎ একটা শব্দের ভিতরে তোমাকে কি খুঁজে বের করতে হবে? স্বরধ্বনিটা খুঁজে বের করতে হবে। দেখো, তোমাকে সহজভাবে একটু বুঝাই, তারপরে আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাই। যেমন আমার নাম কি? আমার নাম হলো আল আমিন মুহিদ। তাহলে এই যে মুহিদ যে শব্দটা আছে, এই মুহিদ শব্দের ভিতরে কতগুলো অক্ষর আছে একটু দেখো তো, খুঁজে বের করি। আমাদের এই মুহিদ শব্দের ভিতরে স্বরধ্বনি আছে কয়টা? মরশিকারের মু, হরশিকারের হি, তাহলে স্বরধ্বনি আছে কয়টা? স্বরধ্বনি আছে 2টা। এবার বলতো, আমরা কি কখনো হইতেছে গিয়ে কি বলি যে মুহি দ? আমরা কখনো কি বলছি যে মুহি দ? দয়ের ভিতরে কি অউচ্চারিত হয় না? দয়ের ভিতরে অউচ্চারিত হয় না। তাহলে যেহেতু অউচ্চারিত হয় না, তার মানে কি এটার ভিতরে স্বরধ্বনি নাই। তাহলে মুহিত শব্দের ভিতরে স্বরধ্বনি কয়টা? 2টা। তাই মুহিত শব্দের ভিতরে অক্ষরও কয়টা? অক্ষর হচ্ছে গিয়ে কি 2টা। বুঝাইতে পারছি? তাহলে একটু দেখো, এই যে বয়কারের বা, বয়কারের বা, বাবা,
এবার একটু দেখো তো, বাবা শব্দের ভিতরে স্বরধ্বনি কয়টা? বাবা শব্দের ভিতরে বয়কারের বা একটা স্বরধ্বনি, বয়কারের বা কি একটা স্বরধ্বনি। তাহলে বাবা শব্দের ভিতরে স্বরধ্বনি আছে কয়টা? দুইটা। তাই বাবা শব্দের ভিতরে অক্ষর আছে কয়টা? দুইটা। তাহলে মনে রাখবা, তাহলে আমরা কি বলছি, কোন শব্দের ভিতরে যতগুলো স্বরধ্বনি আছে ততগুলো কি আছে? অক্ষর আছে। তোমরা দেখবা যে অনেক সময় তোমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলা সলভ করার সময় তুমি যে দেখবা যে সেখানে লেখা আছে যে নিম্নের কোনটি একাক্ষর শব্দ। আমি আবার বলতেছি প্রশ্নগুলো কিভাবে আসে, প্রশ্নগুলো হচ্ছে কি এইভাবে যে নিম্নের কোনটি এক অক্ষর শব্দ। তাহলে এক অক্ষর মানে কি? একটি অক্ষর থাকবে। এক অক্ষর মানে কয়টি অক্ষর? একটি হইতেছে অক্ষর। আর একটি অক্ষর মানে কি? একটি স্বরধ্বনি। যেমন তোমরা হইতেছে গিয়ে কি সবচেয়ে জনপ্রিয় যে একটা আছে, কি যেন কয়, সবচেয়ে জনপ্রিয় একটা শব্দ আছে, সেটার নাম কি? সেটা হলো মা। এমনটা দেখো তো, এই যে মা যে আছে, সে মা শব্দের ভিতরে স্বরধ্বনি কয়টা আছে? মা শব্দের ভিতরে স্বরধ্বনি আছে হইতেছে গিয়ে কি তোমার একটা। তাহলে মা শব্দের ভিতরে অক্ষর আছে কয়টা? মা শব্দের ভিতরে অক্ষরও আছে হচ্ছে গিয়ে কি একটা। তাই তাকে কি বলবে? তাকে বলবে একাক্ষর শব্দ। বুঝাইতে পারছি? এবার তুমি আরেকটা জিনিস খেয়াল করে দেখো, তুমি এই যে মা আছে বা হইতেছে গিয়ে কি মুহিত বুঝাইলাম বা বাবা বুঝাইলাম, এই সবগুলোর ভিতরে স্বরধ্বনি কি? স্বরধ্বনি হচ্ছে দৃশ্যমান, মানে তুমি দেখতেছো। তাহলে অনেক সময় তুমি দেখবা যে স্বরধ্বনি অদৃশ্য হচ্ছে গিয়ে কি থাকে। যেমন একটা শব্দ আছে, সে শব্দের নাম কি? বলদ। শব্দের নামটা কি? শব্দের নাম হইতেছে বলদ। দেখো এই বলদ শব্দের ভিতরে কতগুলো স্বরধ্বনি আছে তা কিন্তু দৃশ্যমান নয়, মানে দেখা যাচ্ছে না। তাই অনেক সময় তোমাকে কি করতে পারে যে এইরকম শব্দ দিতে পারে যেই শব্দগুলা জীবনে কোনোদিন তুমি দেখতেও পারবে না যেখানে স্বরধ্বনি কোন জায়গায় আছে। তাই তোমাকে সেটা কি করতে হবে? সেটা উচ্চারণ করতে হবে। তুমি একটু উচ্চারণ করো তো। আমরা বলি বলদ, তাহলে বয়ের ভিতরে একটা কি উচ্চারণ করি? অ উচ্চারণ করি। ব, তারপরে কি? লোধ। তাহলে দেখো লয়ের ভিতরে আবার কি করি? লয়ের ভিতরে আরেকটা হইতেছে গিয়ে কি স্বরধ্বনি উচ্চারণ করি, সেটা কি? অ। এবার একটু দেখো তো, আমরা কি বলছি কখনো বলদ? না, আমরা বলদ বলি নাই, আমরা বলছি কি? বলদ। তাহলে এই যে দয়ের ভিতরে যে স্বরধ্বনিটা আছে সেটা কি আছে? না, সেটার ভিতরে কোনো স্বরধ্বনি নাই। তাই বলদ শব্দের ভিতরে তাহলে স্বরধ্বনি কয়টা? দুইটা। তাহলে অক্ষর কয়টা? অক্ষরও হইতেছে গিয়ে কি? দুইটা। বুঝতে পারছি? এবার তুমি দেখবা যে বিশ্ববিদ্যালয় যে শব্দটা আছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমরা দেখবা যে অনেক সময় কি করে, একটা শব্দ সবচেয়ে জনপ্রিয় যে শব্দটা আছে সেই শব্দের নাম কি? সবচেয়ে জনপ্রিয় শব্দের নাম হচ্ছে বিশ্ববিদ্যালয়। বলে বিশ্ববিদ্যালয় শব্দের ভিতরে কতগুলো স্বরধ্বনি আছে তা তুমি খুঁজে বের করো। তাহলে কি বলা যায়? বিশ্ববিদ্যালয় শব্দের ভিতরে কতগুলি স্বরধ্বনি আছে। তাহলে আমরা একটু দেখি, সকলে একটু খাতা কলম বের করো তো, যে বিশ্ববিদ্যালয় শব্দের ভিতরে কতগুলো স্বরধ্বনি আছে। বুঝলাম না। তাহলে একটু সকলে একটু কমেন্ট করো তো, বিশ্ববিদ্যালয় শব্দের ভিতরে কতগুলো স্বরধ্বনি আছে। দেখো আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা এখন লিখবো একটা শব্দ, শব্দের নাম কি? বিশ্ববিদ্যালয়। যেখানে আমরা কয়েকদিন পরে কি করব? কয়েকদিন পরে আমরা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিব। আর এই তোমাদের ভর্তি পরীক্ষার ভিতরে তোমার হচ্ছে গিয়ে কি প্রস্তুতিগুলারে আরো শানিত করার জন্য আমাদের যে ডিউডিমার্স আছে, সেই ডিউডিমার্সের ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 4.0 চলতেছে। তোমরা যারা ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 4.0 তে ভর্তি হবা তারা আমাদের ডিউডিমার্সের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে তোমরা নক দিতে পারো। এর আগে অবশ্যই তোমরা কি করবা, আমাদের যেই ফ্রি ক্লাসগুলো হবে, অর্থাৎ প্রত্যেকটা টপিকে যেই বেসিক বিল্ডার যে ক্লাসটা হইতেছে গিয়ে কি হবে, সেই বেসিক বিল্ডার ক্লাসগুলো সকলে করবা। বুঝতে পারছি? সকলে কইরা আগে কি করবা, আমরা কিরকম ভাবে পড়াই, আমাদের পড়ার যে কোয়ালিটি সেটা হইতেছে গিয়ে কি তোমরা দেখবা, দেখে হইতেছে গিয়ে কি সিদ্ধান্ত নিবা যে তোমরা কি আমাদের এখানে ভর্তি হবা নাকি হবা না। বুঝতে পারছি? কেউ আগে ক্লাস না করে কেউ ভর্তি হবা না, কারণ আমাদের ক্লাস তোমার ভালো নাও লাগতে পারে। তখন তুমি যে টাকা দিয়ে ভর্তি হবা তাহলে তো বিপদ। বুঝতে পারছি? পরে তোমার টাকা ব্যাক চাইলে আবার টাকা ব্যাক দেওয়া যাবে না, কারণ বলাই আছে বিক্রিত মাল ফেরত নহে। বুঝতে পারছি বিষয়টা?
এবার হচ্ছে গিয়ে কি দেখো, এই বিশ্ববিদ্যালয় শব্দের ভিতরে আমরা তাহলে একটু নির্ণয় করি, বিশ্ববিদ্যালয় শব্দের ভিতরে কতগুলো স্বরধ্বনি আছে। বলছে বর্ষিকারের বি একটা স্বরধ্বনি, উচ্চারণ করো বিশ্ব, উচ্চারণ করো বিশ্ব। তাহলে বিশ্বর ভিতরে একটা কি আছে, একটা হইতেছে অ, হইতেছে গিয়ে কি আছে, বর্ষিকারের বি, দয়াকারের দা। এবার হইতেছে গিয়ে কি বলো, তুমি কি বলো বিশ্ববিদ্যালয় নাকি বিশ্ববিদ্যালয়? আমরা কি বলি বিশ্ববিদ্যালয় নাকি বিশ্ববিদ্যালয়? আমরা বলি কি বিশ্ববিদ্যালয়। অর্থাৎ লয়ের ভিতরে কি একটা ও আছে, আর কোন স্বরধ্বনি নাই। এবার তাহলে হচ্ছে গিয়ে কি দেখো, বিশ্ববিদ্যালয় শব্দের ভিতরে স্বরধ্বনি কয়টা, একটা, দুইটা, তারপরে কয়টা, তিনটা, তারপর হচ্ছে গিয়ে কি কয়টা, চারটা, তারপরে কয়টা, পাঁচটা। তাহলে বিশ্ববিদ্যালয় শব্দের ভিতরে স্বরধ্বনি আছে কয়টা, বিশ্ববিদ্যালয় শব্দের ভিতরে স্বরধ্বনি আছে হচ্ছে গিয়ে কি পাঁচটা। তাহলে বিশ্ববিদ্যালয় শব্দের ভিতরে অক্ষর আছে কয়টা, অক্ষরও আছে হচ্ছে গিয়ে কি পাঁচটা। তোমরা সকলে একটু কমেন্ট করে জানাবা অক্ষর নিয়ে তোমাদের কি আরো কোনো সমস্যা আছে নাকি নাই, কিভাবে অক্ষর নির্ণয় করতে হয় সকলে কি বুঝতে পারছেন? সকলে একটু কমেন্ট করে জানাবেন কিভাবে অক্ষর হচ্ছে গিয়ে কি নির্ণয় করতে হয়, সকলে কি বুঝতে পারছেন? এই জিনিসগুলা কিন্তু আপনাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির সময় কিন্তু দরকার পড়বে, বুঝতে পারছেন? তাই আপনারা আগে থেকে কি করেন একটু শিখে নেন। সবাই যখন এই শুক্রবারে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গেছে বা হইতেছে গিয়ে কি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছে, তখন আপনি কি করতেছেন, ক্লাস করতেছেন। এটা আপনার জন্যই দেখবেন যে ভবিষ্যতে ভালো হবে। ওনাদের থেকে আপনি কি করবেন, ওনাদের থেকে আপনি হইতেছে গিয়ে কি আরো আগায় থাকবেন। তাই সকলকে বলবো, সকল হইতেছে গিয়ে কি ক্লাসটা একটু শেয়ার করে দেন, বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দেন, যাতে করে নিজের সাথে সাথে আমাদের যেই বন্ধু বান্ধব আছে তারাও কিন্তু কি করতে পারে, ক্লাসে যেন অ্যাটেন্ড হচ্ছে গিয়ে করতে পারে। সাব্বাস। আচ্ছা, আলামিন মেহরাজ বলছে হচ্ছে গিয়ে কি আর কয়েকটা দেন। আচ্ছা, আমরা তাহলে সর্বশেষ হইতেছে গিয়ে কি একটা দিচ্ছি। হ্যাঁ, এর আগে অনেকগুলো হইতেছে গিয়ে কি পড়াইছি। মেহরাজ ভাই, আপনি পরবর্তী সময় আমাদের ডিউডিমার্স যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে যে আপনারা কি করবেন, আপনারা একটু দেখে আসবেন, বুঝতে পারছি। আর যদি বাংলা বিষয় হইতেছে গিয়ে কি দেখতে চান, তাহলে আপনি কি যে আমাদের ডিউডিমার্স, ডিইউ তারপরে কি ডিমার্স, এই যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলটা DREAMERS, ডিউডিমার্স, এই ইউটিউব চ্যানেলটা হইতেছে গিয়ে কি সকলে একটু ঘুরে আসবেন। আর বাংলা বিষয়ে যদি দেখতে চান তাহলে @MOHID মোহিত, তারপরে কি BANGLLA বাংলা, এই মোহিত বাংলা যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানেও যে আপনারা কি করবেন, আমাদের এই ক্লাসগুলা দেখে আসতে পারবেন। বিশেষ করে আমাদের ডিউডিমার্সের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে সকলে যাবেন, সেখানে যে আমাদের যেই আগের যে ক্লাসগুলো আছে, কিভাবে আমরা ক্লাসগুলো নেই সেই ক্লাসগুলো আপনারা সকলে একটু করবেন। আচ্ছা, তাহলে আপনি একটু দেখেন, তাহলে আপনারা কি করেন এই জিনিসগুলো একটু বুঝেন। আচ্ছা, এবার একটু দেখেন, তাহলে আমরা কি বিশ্ববিদ্যালয় হইতেছে গিয়ে কি দিলাম, মা বাবা দিলাম। এবার হইতেছে গিয়ে কি দেখি তো, আমাদের এই যে একটা আছে, বলা আছে কি স্বপ্ন পূরণ ব্যাচ, স্বপ্ন তারপর হইতেছে গিয়ে কি পূরণ ব্যাচ 4.0। এবার হইতেছে গিয়ে কি দেখেন, এই যে ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 4.0 যে আছে, তাহলে এখানে দেখেন তো স্বপ্নর ভিতরে স্বরধ্বনি কয়টা আছে, উচ্চারণ করুন সকলে। স্বপ্ন এই শব্দের ভিতরে স্বরধ্বনি কয়টা আছে, স্বপ্ন এই শব্দের ভিতরে স্বরধ্বনি কয়টা, উচ্চারণ করেন। স একটা হইতেছে গিয়ে কি অ, তারপরে কি পয়নতে কি আছে, একটা অ হইতেছে গিয়ে কি আছে। তাহলে স্বপ্ন এই শব্দের ভিতরে স্বরধ্বনি কয়টা, স্বপ্নের ভিতরে স্বরধ্বনি আছে দুইটা, তাই স্বপ্নের ভিতরে অক্ষরও আছে কয়টা, দুইটা। এবার দেখেন পূরণ, উচ্চারণ করেন পূরণ, তাহলে পূরণের ভিতরে পয় দীর্ঘকারের পু একটা আছে, রয়ের ভিতরে কি আছে, একটা কি অ হইতেছে গিয়ে কি আছে। এবার দেখেন আমরা কি বলতেছি, পূরণ না, আমরা বলতেছি হচ্ছে গিয়ে কি পূরণ, বুঝতে পারছি। তাহলে পূরণে কয়টা আছে, দুইটা হইতেছে গিয়ে কি আছে। তাহলে দেখেন স্বপ্ন পূরণের ভিতরে একটা, দুইটা, তিনটা, চারটা। এবার দেখেন ব্যাচ, ব্যাচের ভিতরে কি একটাই হইতেছে গিয়ে কি স্বরধ্বনি, সেটা কি এ। তাহলে দেখেন স্বপ্ন পূরণ ব্যাচে আপনার স্বরধ্বনি কয়টা আছে, স্বরধ্বনি আছে হচ্ছে গিয়ে কি পাঁচটা। তাই স্বপ্ন পূরণ ব্যাচের ভিতরে অক্ষরও আছে কয়টা, স্বপ্ন পূরণ ব্যাচের ভিতরে অক্ষরও আছে পাঁচটা, বুঝতে পারছি। তাহলে কি করতে হবে,
কোন শব্দের ভিতরে যতগুলো স্বরধ্বনি আছে ততগুলো কি থাকতে হবে, ততগুলো অক্ষর অবশ্যই হচ্ছে গিয়ে কি থাকতে হবে। বুঝতে পারছি? এগুলো হলো গিয়ে কি আমাদের গ্রামারের যে ছোটখাটো যে টপিক গুলো আছে সেই টপিক গুলা। এবার হইতেছে গিয়ে কি দেখেন, আপনি কি করলেন, আপনি হইতেছে গিয়ে কি বাংলা গ্রামারের অক্ষর টক্ষর আপনি সব হইতেছে গিয়ে কি পড়লেন। এখন দেখেন এই যে আমাদের বাংলা সাহিত্য আছে, আমরা একটু সাহিত্যের ভিতরে চলে যাই। বলেন তো বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম কি? সকলে একটু কমেন্ট করে জানান, বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম কি? সত্যজিৎ গুরামি, এই সত্যজিৎ গুরামি ভাইজান কেমন আছো? আমি একটু ফেসবুক দিয়ে অ্যাক্টিভ করে দিছিলাম, এটা সমস্যা। শাহাবুদ্দিন ভাই, না আপনারা ভর্তি করাবো না, কোন আউলিয়া মানুষ ভর্তি করাই না। সকলে একটু কমেন্ট করে জানান আমাদের এরপরে যে হচ্ছে গিয়ে কি বাংলা সাহিত্যের যে আদি নিদর্শন আছে, সকলে একটু কমেন্ট করেন তো বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম কি? সকলে একটু কমেন্ট করে জানান বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম কি। অর্থাৎ এই যে হইতেছে গিয়ে কি আমাদের সর্বপ্রথম যে বাংলা সাহিত্যটা আছে, সে বাংলা সাহিত্যটা কে হইতেছে গিয়ে কি রচনা করছে বা কে বা কোথায় রচনা করছে, সকলে একটু কমেন্ট করে জানান বাংলা সাহিত্যের আদি নিদর্শনের হইতেছে গিয়ে কি নাম কি? চর্যাপদ। সাব্বাস, জেরিন মেধা, স্বপ্ন আমার চর্যাপদ, জারিন মেধা হচ্ছে গিয়ে কি চর্যাপদ। সাব্বাস। এবার একটু দেখেন এই যে চর্যাপদ আমরা সকলে হইতেছে গিয়ে কি জানি বাংলা সাহিত্যের আদি নিদর্শন। এই চর্যাপদ নিয়ে আমরা হইতেছে গিয়ে কি একটু কথাবার্তা বলবো। এই যে চর্যাপদ যে আছে সেই চর্যাপদের আসল নাম কোনটি? চর্যাপদের আসল নাম বা আদি নাম, চর্যাপদের আসল নাম বা আদি নাম কোনটি? দেখেন চর্যাপদের আসল নাম বা আদি নাম হচ্ছে চর্যা চৌর্য বিনশ্চয়। চর্যাপদের আদি নাম কি? চর্যাপদের আদি নাম হচ্ছে চর্যা চৌর্য বিনশ্চয়। এবার তো দেখেন এই যে চর্যাপদটা যে আছে সেই চর্যাপদটা আসলে কোন বিষয় নিয়ে রচিত একটু দেখেন। চর্যাচর্য বিনশ্চয়ের ভিতরে এই যে চর্যাপদটা আছে সেই চর্যাপদের কোন বিষয় নিয়ে রচিত? চর্যা মানে কি? চর্যা মানে পালনীয়, আর বিনশ্চয় মানে কি? যা অপালনীয়, অর্থাৎ যা পালন করা যাবে না। তাহলে আমরা চর্যাচর্য বিনশ্চয় মানে কি লিখবো? লেখেন যে মানুষের জীবনে যা করণীয় বা যা বর্জনীয় তা নিয়ে আলোচনা করা হয়, তা নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ এই যে চর্যাপদ আছে সেই চর্যাপদের ভিতরে মানুষের জীবনে, অর্থাৎ একজন মানুষের জীবনে সে কি করলে তার ভালো হবে বা কি করলে তার খারাপ হবে এই সকল বিষয়গুলো নিয়ে রচিত আমাদের এই চর্যাপদ। একজন হচ্ছে গিয়ে কি চর্যাপদ, এই চর্যাপদের চোর ঝা হবে, বোরকা জ হবে না। মেধা আপা লেখছে গান বা সঙ্গীত। হ্যাঁ, চর্যাপদটা আমাদের কি করা হয়? গাওয়া হয়। যদি বলে চর্যাপদ কোন জাতীয় রচনা, তখন আমরা বলবো এই যে চর্যাপদ সেই চর্যাপদ হইতেছে একটা গীতিকাব্য। যদি প্রশ্ন করা হয় চর্যাপদ হচ্ছে গিয়ে কি কোন জাতীয় রচনা, আমরা বলবো চর্যাপদ হচ্ছে একটা গীতিকাব্য। গীতিকাব্য কোনগুলা? অর্থাৎ যেই সকল কাব্যগুলা তুমি গান গাইয়া তুমি প্রকাশ করতে পারবা। কথাটা বুঝতেছো? যেমন গাইতে পারবা। যেমন আমরা ছোটকালে একটা গীতিকাব্য পড়ছিলাম, মনে করে দেখো তোমার হচ্ছে গিয়ে কি ডিএল রায় অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায়ের একটা কবিতা ছিল, এবং কি সেই কবিতাটা পরবর্তী সময় গান আকারে প্রকাশ করছে। সেটা কি? সেটা ওই যে কি জানি ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে হইতেছে গিয়ে কি ঘেরা। এই যে হইতেছে তোমার গানটা আছে সেই গানটাও কিন্তু আমাদের একটা কবিতা। তাহলে চর্যাপদ যদি বলে কোন জাতীয় রচনা, তখন আমরা তাকে বলবো কি গীতি কাব্য। আচ্ছা, এই চর্যাপদ সম্পর্কে আমরা আরো কিছু হইতেছে গিয়ে কি লিখি। এই যে চর্যাপদ, সেই চর্যাপদ লেখা হয় সান্ধ্য ভাষা, সান্ধ্য হইতেছে গিয়ে কি ভাষা বা আলোয়াধারী ভাষায়।
চর্যাপদ লেখা হয় হইতেছে গিয়ে কি কোন ভাষায়? চর্যাপদ লেখা হয় হইতেছে গিয়ে কি সান্ধ্য ভাষায় বা আলো আধারী হইতেছে গিয়ে কি ভাষায়। এবার একটু দেখো তো যে সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষা মানেটা কি? চর্যাপদের সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষা মানে হচ্ছে যেই সকল ভাষাগুলা, যেমন সন্ধ্যাবেলা, একটু পরে যে আমাদের এটা হবে, তুমি তখন সেটাকে না বলতে পারবা হইতেছে সন্ধ্যা, না বলতে পারবা হচ্ছে গিয়ে কি রাত, অর্থাৎ একটা সন্ধ্যার মতো একটা আবহাওয়া। অর্থাৎ চর্যাপদের যে লাইনগুলা আছে এর কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না। অর্থাৎ চর্যাপদের লাইনগুলো তুমি কিছু বুঝতে পারবা, কিছু বুঝতে পারবা না। তাহলে একে বলা হবে কি সান্ধ্য ভাষা। আলো আধারী ভাষাও ঠিক একই রকম। যেমন হইতেছে গিয়ে কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই চর্যাপদ সম্পর্কে হইতেছে গিয়ে কি বলে যে ক্ষণিক আলো ক্ষণিক অন্ধকার, যে আলো আধারের মিলন বা মিশ্রণ, একেই বলা হয় কি চর্যাপদ। অর্থাৎ চর্যাপদের ভাষাগুলা পাওয়া বোঝা যাবে না। এবার একটু দেখো এই যে চর্যাপদ আছে, সেই চর্যাপদ হচ্ছে কোন জাতীয় রচনা? সেই চর্যাপদ হচ্ছে একটি আধ্যাত্মিক রচনা। আধ্যাত্মিক রচনা মানে কি? যে এই চর্যাপদ গুলা তোমার কি করা হয়? আধ্যাত্মিক ভাবে হইতেছে গিয়ে কি আলোচনা করা হয়। যেমন চর্যাপদের প্রথম লাইনটা কি? চর্যাপদের প্রথম লাইনটা হচ্ছে কা আতরু বড় পাঞ্চপি ডালো চঞ্চল চিয়ে পৈঠা কালো। এই লাইনটা দিয়ে তোমাকে কি বোঝানো হয়েছে? এই লাইনটাতে বোঝানো হয়েছে যে কা আত্মরু বড় পাঞ্চবি ডাল, অর্থাৎ মানুষের যে পুরো শরীরটা, সেই শরীরটা হইলো গিয়ে কি একটা গাছের মতো, আর সেই গাছের কয়টি হইতেছে গিয়ে কি ডাল আছে? সেই গাছের হচ্ছে গিয়ে কি 5টি ডাল আছে। তুমি খেয়াল করে দেখো তো আমাদের এই যে মানুষের জীবনটা যে আছে, সেই মানুষের জীবনের ভিতরে তোমার হইতেছে গিয়ে কি কয়টি অঙ্গ প্রত্যঙ্গ আছে বা আমাদের কয়টি ইন্দ্রিয় আছে? আমাদের ইন্দ্রিয় কিন্তু আছে হচ্ছে গিয়ে কি সেই 5টাই। বুঝতে পারছি? তাহলে এটা হলো গিয়ে একটা আধ্যাত্মিক হইতেছে গিয়ে কি রচনা। কথাটা কি বুঝতেছি? এবার একটু দেখো এই যে চর্যাপদ যে আছে, সেই চর্যাপদ তোমার কি করছে? চর্যাপদ হচ্ছে গিয়ে কি 24 জন অবলিক 25 জন বৌদ্ধ বাউলরা রচনা করে। বাউলরা কি করে? রচনা হইতেছে গিয়ে কি 24 জন বা 25 জন বৌদ্ধ বাউলরা রচনা করে। তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় এই যে চর্যাপদের যে লেখকরা যে আছে, সেই চর্যাপদের লেখকরা কোন ধর্মের অনুসারী? তাহলে আমরা বলবো কি চর্যাপদের যে লেখকরা আছে, সেই চর্যাপদের লেখকরা হইলো বৌদ্ধ ধর্মের হচ্ছে গিয়ে কি অনুসারী। বুঝতে পারছি? এই চর্যাপদের ভিতরে আপনার এই যে প্রত্যেকটা কবির শেষে দেখবেন পা যে শব্দটা আছে, তাহলে পা শব্দের অর্থটা কি? পা শব্দের অর্থ হচ্ছে পিতা, বা পা শব্দের অর্থ হচ্ছে সম্মানীয় ব্যক্তি। কথাটা কি বুঝতে পারছেন? অর্থাৎ আমরা একটু পরে হইতেছি গিয়ে কি পড়বো যে চর্যাপদের যে লেখক আছে, সেই লেখকের নাম কি? কোনটা দেখবো যে কানহপা আছে, কোনটা দেখবো যে হচ্ছে গিয়ে কি সবর পা, চর্যাপদের হচ্ছে গিয়ে কি ভুসুকুপা, এরকম বিভিন্ন প্রকার হইতেছে গিয়ে কি লেখক আছে। তো আপনার মনের ভিতরে একটা ধারণা রাখতে পারে না যে চর্যাপদের এই যে বেডা গিলান আছে বা বেডি গুলা আছে, সে চর্যাপদের হচ্ছে গিয়ে কি বেডা বেডি গুলার ভিতরে খালি সকল কিছুর ভিতরে পা থাকে কেন? কারণ চর্যাপদের পা মানে কি? পা মানে হইতেছে গিয়ে কি আমাদের একটি সম্মানীয় ব্যক্তি। বুঝতে পারছি? চর্যাপদে পা মানে কি? পা মানে হইতেছে গিয়ে কি সম্মানীয় ব্যক্তি। সকলে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন, এবং কি আমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরও ক্লাসটা একটু করার সুযোগ করে দিবেন। সকলে একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দেন। আর আপনারা যারা আমাদের এই ক্লাসগুলো হচ্ছে গিয়ে কি দেখতেছেন, আপনাদের যে হচ্ছে গিয়ে কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছে, সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নিজেদের একটি আসন নিশ্চিত করতে চাইলে আমাদের ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ যে 4.0 আছে, সেই 4.0 আপনারা চাইলে হইতেছে গিয়ে কি ভর্তি হইতে পারেন। আমাদের ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 4.0 ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশকৃত একগুচ্ছ মেধাবী শিক্ষার্থীদের সমন্বয়ে আমাদের হইতেছে গিয়ে কি যেন রচিত আর কি সবকিছু। কথাটা বলছেন? একগুচ্ছ মেধাবী শিক্ষার্থী আমরা যারা আছি, আমরা হইতেছে গিয়ে কি দীর্ঘদিন অনলাইনে বা অফলাইনে হইতেছে পড়ায় অভ্যস্ত। আপনারা আমাদের ক্লাসগুলা দেখবেন, ক্লাসগুলা দেখা আমাদের হইতেছে গিয়ে কি যদি সার্ভিসগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের হইতেছে গিয়ে কি যেন করবেন, ভর্তি হয়ে যাবেন। আর ভর্তি হইতে চাইলে আমাদের যে ডিউডি মার্স ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজে হইতেছে নক দিতে পারেন, অথবা আমাদের ডিউডি মার্সের যে হটলাইন নাম্বার আছে, সেই হটলাইন নাম্বারে আপনারা কল দিলেই
অটোমেটিক কি হয়ে যেতে পারবেন, অটোমেটিক হইতেছে ভর্তি হয়ে যেতে পারবেন। আচ্ছা, তাহলে চর্যাপদের পা, এবার একটু দেখেন তারপরে কি চর্যাপদের যে হইতেছে গিয়ে কি কবি আছে, সে প্রথম কবির নাম কি, প্রথম কবির নাম হইতেছে লুই পা। তাহলে চর্যাপদের প্রথম কবির নাম কি, চর্যাপদের প্রথম কবির নাম হচ্ছে লুই পা। তাহলে চর্যাপদের সবচেয়ে বেশি পদ, চর্যাপদের সবচেয়ে বেশি পদ, এবার একটু দেখেন চর্যাপদের সবচেয়ে বেশি পদ মানে কি, আমাদের এই চর্যাপদটা প্রায় 51টি পদ নিয়ে রচিত, অর্থাৎ 50টি বা 51টি পদ নিয়ে আমাদের এই চর্যাপদটা রচিত। এই চর্যাপদের ভিতরে সব পদ একজনে লেখা নাই। যেমন রবীন্দ্রনাথের যে হইতেছে গিয়ে কি কবিতাগুলো আছে, এখানে প্রত্যেকটা লাইন যেরকম রবীন্দ্রনাথ নিজে হইতেছে গিয়ে কি লিখছে, কাজী নজরুল ইসলামের যে হইতেছে কবিতাগুলো আছে সেখানে প্রত্যেকটি লাইন কাজী নজরুল ইসলাম নিজে হইতেছে গিয়ে কি লিখছে। কিন্তু আমাদের চর্যাপদের প্রত্যেকটি হইতেছে গিয়ে কি লাইন আলাদা আলাদা মানুষ, অর্থাৎ 24 থেকে 25 জন বা 23 থেকে 24 জন হচ্ছে গিয়ে কি মানুষ সেটা হইতেছে গিয়ে কি লিখছে। তো এটার ভিতরে সবচেয়ে বেশি পদ যে রচনা করে তার নাম কি, তার নাম হইতেছে কানহপা। তার পদের সংখ্যা কয়টি, তার পদের সংখ্যা হইতেছে 13টি। এবার একটু দেখেন এই যে চর্যাপদে, চর্যাপদের হইতেছে গিয়ে কি একমাত্র বাঙালি কবি। বাঙালি কবি কি, বাঙালি কবি মানে হইতেছে সে নিজেকে বাংলা ভাষার কবি বলে নিজেকে কি করছে, নিজে হইতেছে গিয়ে কি আপনার দাবি করছে। মাহবুবা আক্তার সিমি বলছে ভর্তি হয়ে গেছি। এই সিমি, আমাদের ক্লাসগুলো কেমন লাগে একটু বলো তো। এই যে গত দিন হইতেছে আনিস ভাই ক্লাস নিছে, আজকে হচ্ছে গিয়ে কি আমি ক্লাস নিতেছি। তোমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে? যারা ভর্তি হয়ে গেছো একটু কমেন্ট করে জানাবা। কারণ তোমরা কি আসলে ভালো জায়গায় কি টাকা দিছো নাকি আউল ফল জায়গায় টাকা দিছো, এটাও তো দেখতে হবে, ঠিক না? সকলে একটু কমেন্ট করে জানাও তো যারা ভর্তি হইছো, আমাদের এই আনিস ভাইয়ের ক্লাস করছো, আমার হচ্ছে গিয়ে কি ক্লাস করতেছো, এরপর হইতেছে সাধারণ জ্ঞানের জয়নাল ভাইয়ের হইতেছে গিয়ে কি ক্লাস করবা। সকলে একটু বলো তো ক্লাসগুলা কেমন লাগতেছে, ভালো লাগতেছে? সৎ ভাবে বলবা, হ্যাঁ? কোন হইতেছে ওই যে পেইড বা মন রক্ষা করার জন্য ভাই বললাম ওগুলা যেন হইতেছে গিয়ে কি না হয়, বুঝাইতে পারছি? এবার একটু দেখো সর্বপ্রথম যে আমাদের হচ্ছে গিয়ে কি বাঙালি কবি আছে, সে বাঙালি কি, বাঙালি কবির নাম হচ্ছে ভুসুকুপা। বলা আছে আজি ভুসুকু বাঙালি বইলি, তার লাইনটা কি আজি ভুসুকু বাঙালি কি বইলি। তাহলে চর্যাপদের একমাত্র যে বাঙালি যে কবিটা আছে সে কবির নাম কি, সেই কবির নাম হচ্ছে ভুসুকুপা। চর্যাপদের একমাত্র বেডি না তো মহিলা কবি। তাহলে চর্যাপদের একমাত্র বেডি কবি বা মহিলা কবির নাম কি? চর্যাপদের একমাত্র বেডি কবি বা মহিলা কবির নাম হইতেছে কুকুরিপা। বুঝতে পারছি? চর্যাপদের একমাত্র মহিলা কবির নাম কি? একমাত্র মহিলা কবির নাম হচ্ছে কুকুরিপা। ফারহানা চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম। সিমি বলছে হচ্ছে গিয়ে কি অসাধারণ, ধন্যবাদ। তুই কি সত্য কথা কইছস সিমি? তোর দেশের বাড়ি কই? সত্য কথা কইছস? তোরা কি জানো আমাকে ডিউটি মারছে কিন্তু মিথ্যা কথা কইলে কিন্তু আল্লাহ ঠাড়া পড়ে। যারাই ডিউটি মারছে ক্লাসে আইসা মিথ্যা কথা বলবি তারা হচ্ছে গিয়ে কি বৃষ্টির সময় বাইরে যাবি না, কারণ যে কোনো সময় ঠাড়া পড়তে পারে। কথাটা কি বুঝতেছি? এটা কিন্তু সমস্যা আছে, এটা বুঝতে হবে। তাহলে কি করছে চর্যাপদের একমাত্র মহিলা কবির নাম কি? একমাত্র মহিলা কবির নাম হইতেছে কুকুরিপা। ঠিক আছে, এবার একটু দেখো এই যে চর্যাপদের আছে সেই চর্যাপদের পদ সংখ্যা কয়টি? চর্যাপদের পদ সংখ্যা হইতেছে কেউ কয় 50টা, কেউ কয় 51টা। মানে এই সুনীতি কুমার চট্টোপাধ্যায় আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লইয়া মানে 5 লাখ বই বাংলা সাহিত্যে। এই যে পদ সংখ্যার ভিতরে আমরা আবার সকল পদ উদ্ধার করতে পারি নাই। আমরা উদ্ধার হইতেছি গিয়ে কি করেছি, কয়টি পদ? আমরা উদ্ধার করেছি 46টি পদ। তাহলে চর্যাপদে আমরা উদ্ধার করছি কতটি পদ বাচ্চারা? চর্যাপদ আমরা উদ্ধার করছি হচ্ছে 46.5টি। এই চর্যাপদ সম্পর্কে কিন্তু অনেক কি আছে, তথ্য আছে। তো লাইভ ক্লাসে যদি এত তথ্য পড়ায় দেই তখন আবার আমাদের অনলাইন কোর্সে ভর্তি হবো না। আর অনলাইন কোর্সে যদি ভর্তি না হও তাহলে আমার ছোট ছোট দুগা বাচ্চা আছে, এগুলো খাইবো কি? না খায়া মরবো। ক্লাসগুলো কি লেখছে? প্রান্তি শুনছ? আচ্ছা আচ্ছা,
শাহরিয়া মিম, তুই আসস? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী হচ্ছে গিয়ে কি শিক্ষার্থী শাহরিয়ার মিম। রে মিম, তুই বাসি আসস নি কেন? তোমরা সকলে আমাদের হচ্ছে গিয়ে কি ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ যে 4.0 আছে, সেই 4.0 তে সকলে হচ্ছে গিয়ে কি একটু ভর্তি হয়ে নিবা। এবার একটু দেখো আমরা আমরা কি করব, এরপরে যে হইতেছে গিয়ে কি টপিকটা আছে সেই টপিকটা হইতেছে পড়বো। তাহলে এটা দেখলাম আমরা প্রাচীন যুগে। আচ্ছা, মধ্যযুগের অন্যতম নিদর্শনের নাম কি? আমাদের জেরিন মেধা খুবই সুন্দর হইতেছে গিয়ে কি উত্তর দিচ্ছে। আপনাকে ডিউডিমার্সের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, আপনি অনেক ভালো পারতেছেন। কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে একটু দেখো আমাদের যে যে যুগটা আছে সেই মধ্যযুগের অন্যতম নিদর্শনের নাম কি? সকলে একটু কমেন্ট করে জানো তো, মধ্যযুগের অন্যতম নিদর্শনের নাম কি? তোমরা দেখবা যে লেখা আছে মধ্যযুগের অন্যতম নিদর্শনের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগের অন্যতম নিদর্শনের নাম কি? মধ্যযুগের অন্যতম নিদর্শনের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। তোমরা কি জানো এই যে শ্রীকৃষ্ণ কীর্তন আছে তার আরেকটা নাম আছে? একটু লিখে নাও। খাঁটি বাংলা ভাষায় রচিত, খাঁটি বাংলা ভাষায় রচিত, খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম সাহিত্য। অর্থাৎ এই যে হইতেছে গিয়ে কি শ্রীকৃষ্ণ কীর্তন যে আছে, সেই শ্রীকৃষ্ণ কীর্তন হলো কি খাঁটি বাংলা ভাষায় রচিত হইতেছে প্রথম। কথাটা কি বুঝতেছেন? শ্রীকৃষ্ণ কীর্তন। সকলে তাহলে হইতেছে আমার দেশের বাড়ি নরসিংদী, সিমির বাড়ি মাহবুবা আক্তার সিমি। আয় তুই সর, এই ভাই সিমি কেটা ভর্তি হয়েছে নরসিংদীর, আরে টিয়া ফেরত দেন। নরসিংদীর কোন মানুষ আমার এখানে ভর্তি হইতে পারবে না। কেন জানো? আমি আমার জীবনে একটা শেখা খাইছি। সেই শেখাটা কই জানো? সেই শেখাটা খাইছি নরসিংদী জেলার মনোহরদী থানার হাতিরদিয়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে আফরুজা সুলতানের কাছে। এরপর থেকে এই যে নরসিংদীর যে মানুষ গিলান আছে তাদেরকে আমি দুই চোখে দেখতে পারি না। তো ভাই তোমরা নরসিংদীর কেউ হচ্ছে গিয়ে কি এখানে ভর্তি হইলে আমার অগোচরে ভর্তি হয়ে যাবা, আমি যেন না জানি। ঠিক আছে? সকলে হইতেছে গিয়ে কি করো, একটু হইতেছে গিয়ে কি ক্লাসটা শেয়ার করে দাও। তাহলে বাংলা ভাষায় রচিত প্রথম যে সাহিত্যটা আছে সে প্রথম সাহিত্যের নাম কি? বাংলা ভাষায় রচিত হচ্ছে প্রথম সাহিত্যের নাম হইতেছে শ্রীকৃষ্ণ কীর্তন। এই যে শ্রীকৃষ্ণ কীর্তন আছে সেই শ্রীকৃষ্ণ কীর্তন কোথায় পাওয়া গিয়েছিল? শ্রীকৃষ্ণ কীর্তন পাওয়া গিয়েছিল পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে। বাঁকুড়া জেলার কাকিল্লা হইতেছে গিয়ে কি গ্রামে এই শ্রীকৃষ্ণ কীর্তনটা কি করা যায়? আপনার হইতেছে গিয়ে কি পাওয়া যায়। এবার দেখেন এইখানে আরেকটা জিনিস আমাদের হচ্ছে গিয়ে কি শিখতে হবে। কথা বলছেন বরুচণ্ডী দাস শ্রীকৃষ্ণ কীর্তনের হইতেছে গিয়ে কি আদি কবি। হ্যাঁ, বরুচণ্ডী দাস। এই যে বরুচণ্ডী দাস, এখানেও কিন্তু কি আছে আমাদের একটু দ্বন্দ্ব আছে। আমরা যখন রেগুলার আমাদের ক্লাসে যখন হচ্ছে গিয়ে যাব তখন আমরা দেখব যে এই যে বাংলা ব্যাকরণ আছে সে বাংলা ব্যাকরণে একটা সমস্যা আছে। সে সমস্যার নাম কি? সে সমস্যার নাম হচ্ছে চণ্ডী দাস হইতেছে গিয়ে কি সমস্যা। অর্থাৎ আমাদের বাংলা ব্যাকরণে তিনজন চণ্ডী দাস আছে। একজন হচ্ছে বরুচণ্ডী দাস, একজন হচ্ছে দ্বিজচণ্ডী দাস, একজন হচ্ছে গিয়ে কি দীনচণ্ডী দাস। বুঝতে পারছি? এই জন্য সেটা আমি হইতেছে গিয়ে কি আর মানে পড়াই নেই, এটা আমরা নিয়মিত ক্লাস হইতেছে গিয়ে কি পড়াইতাম। আচ্ছা, এই যে দেখো এই যে মঙ্গল কাব্য নামে একটা হইতেছে গিয়ে কি কাব্য আছে আমাদের যে বাংলা সাহিত্যের ভিতরে মধ্যযুগের ভিতরে। মঙ্গল কাব্য জিনিসটা কি? মঙ্গল কাব্য হইল বলছে অতীতে দেবতাদের মঙ্গল কামনা করার জন্য যেই কাব্য রচনা করা হয় তাকে বলা হয় মঙ্গল কাব্য। বুঝতে পারছি? অর্থাৎ বিভিন্ন দেবতাদের জন্য আলাদা আলাদা ভাবে বিভিন্ন প্রকার কাব্য হইতেছে গিয়ে কি রচনা করা হয়েছে। যেমন সবচেয়ে বিখ্যাত যে মঙ্গল কাব্য আছে সেই মঙ্গল কাব্যগুলা কি কি বলা হয়েছে? চণ্ডী মঙ্গল কাব্য,
চণ্ডী মঙ্গল কাব্য, তারপরে বলা আছে হচ্ছে গিয়ে কি মনসা মঙ্গল কাব্য, মনসা মঙ্গল হইতেছে গিয়ে কি কাব্য। এবার একটু দেখো তাহলে কি বলছে, মঙ্গল কাব্যের ভিতরে কি চণ্ডী মঙ্গল কাব্য, আর এটা হইতেছে গিয়ে কি মনসা মঙ্গল যে হইতেছে গিয়ে কি কাব্য আছে, সে মনসা মঙ্গল কাব্যগুলো হইতেছে গিয়ে কি একটু দেখো। চণ্ডী মঙ্গল কাব্য কোনটা? চণ্ডী মঙ্গল কাব্য হইতেছে দেবী লক্ষ্মী দেবীকে নিয়ে রচিত যে কাব্য, অর্থাৎ আমার হইতেছে গিয়ে কি লক্ষ্মী নামে যে হইতেছে গিয়ে কি দেবতা আছে, সেই লক্ষ্মীকে নিয়ে যে হইতেছে গিয়ে কি দেবতা। আবার এই যে যে চণ্ডী আছে, সেই চণ্ডীকে আবার ওর সময় কি দুর্গাকেও হইতেছে গিয়ে কি বলা হয়, দুর্গারও আরেক নাম হইতেছে গিয়ে কি এই চণ্ডী। এবার একটু দেখো মনসা মঙ্গল কাব্য, মনসা মঙ্গল কাব্যে কি দেবী মনসা দেবী, যাকে আমরা বলি কি সাপের হইতেছে গিয়ে কি দেবী, ওই যে বেহুলা লক্ষিন্দর যে হইতেছে গিয়ে কি লক্ষিন্দর তার জামাই থাকে, বেহুলা কি করে, বেহুলা হইতেছে বাসর রাইতের ভিতরে তার জামাইকে যখন সাপে সবল মারে, তখন সে কি করে, তখন সে হইতেছে তার হইতেছে সেই মৃত জামাইয়ের জান ফেরত আনার জন্য স্বর্গে চলে যায়, স্বর্গে চলে যেয়ে দেবতাদের তুষ্ট করে তার জামাইয়ের জান সে কি করে আপনার হচ্ছে গিয়ে কি ফেরত আনে। এই যে যে চণ্ডী মঙ্গল মনসা মঙ্গল যে কাব্যটা আছে, সে মনসা মঙ্গল কাব্যের ভিতরে আপনার কি করে নায়ক নায়িকা কি, সে মনসা মঙ্গল কাব্যের ভিতরে নায়ক নায়িকা হইলো বেহুলা লক্ষিন্দর, আর এটা কি চাঁদ সওদাগর। বেহুলা লক্ষিন্দর এটা কি সওদাগর, আর এটা হচ্ছে গিয়ে কি চাঁদ সওদাগর, বুঝতে পারছেন। আর এটা হচ্ছে অন্নদা মঙ্গল কাব্য। তাহলে অন্নদা মঙ্গল কাব্য কোনটা, যেই সকল মঙ্গল কাব্য কি করা হয় দেবী দুর্গাকে নিয়ে রচিত, অন্নদা মঙ্গল হইতেছে গিয়ে কি কাব্য, অন্নদা মঙ্গল, অর্থাৎ কাকে নিয়ে রচিত, দেবী দুর্গাকে নিয়ে রচিত, দেবী দুর্গাকে নিয়ে রচিত কাব্যকে কি বলা হবে, অন্নদা মঙ্গল কাব্য। তাহলে আমরা কি করলাম, আমরা হইতেছে বাংলা ব্যাকরণ এবং কি হইতেছে গিয়ে কি বাংলা যে সাহিত্যটা আছে, সে ব্যাকরণ এবং সাহিত্যের ভিতরে কোন কোন টপিক গুলো আমাদের হইতেছে গিয়ে কি পড়তে হবে, বা কোন কোন টপিক গুলো টাচ না করলে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির বেসিক গুলো হইতেছে গিয়ে কি কমপ্লিট হবে না, সেই সকল বিষয়গুলো আমরা হইতেছে দেখলাম। ডিওডি মার্সের ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 4.0 আমাদের নিয়মিত যে লাইভ ক্লাস আছে, সেই লাইভ ক্লাসটা হচ্ছে গিয়ে কি চলমান থাকবে। তোমরা যারা আমাদের এই ডিওডি মার্সের ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 4.0 তে ভর্তি হতে চাও, তারা আমাদের হচ্ছে যে ফেসবুক পেজটা আছে, সেই ফেসবুক পেজে নক দিতে পারবা। আর আমাদের যে ক্লাসগুলো আছে, সেই ক্লাসগুলো করার জন্য কি করবা, ক্লাসগুলো করার জন্য তোমরা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে তোমরা একটু ঘুরে আসবা, বুঝতে পারছি। তাহলে আর দেরি না করো, তোমরা কি হয়ে যাও, আজই হইতেছে গিয়ে কি ভর্তি হয়ে যাও। আজকের ক্লাস এতটুকু পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ ক্লাসরুমে। সকলকে ঢাবি স্বপ্ন ব্যাচ 4.0 তে ভর্তির জন্য কি স্বাগত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।